অপমানটা দেওয়া হয়, মাননীয় প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন। আমি 6 আগস্টে টিভিতে আমি এক টক শোতে বলছি, না সে পালিয়ে যায়নি, আমার সাথে 3 জন ছিল, আমি যুক্তি দিয়ে তাদের যুক্তি খণ্ডন করে বলেছি সে পালিয়ে যায় নাই। তো আমি এখনো বলছি আওয়ামী লীগের নেতা বাংলাদেশে সবাই অবস্থান করছে। আমি উদাহরণ হিসেবে বলতে চাই, এ পর্যন্ত 31 জন মন্ত্রী প্রতিমন্ত্রী তারা জেলে, 50 থেকে 60 জন এমপি জেলে, 40 থেকে 50 জন নেতা, যে ভাইটি বললে তার মতো, তাদের অনেকের মতো ইউনিয়ন লেভেলের চেয়ারম্যান, ইউনিয়ন লেভেলের সভাপতি, সবাই এখন জেলে, তারা কিন্তু জেলে আছে। কারা বাইরে গেছে? কয়েকজন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে জোরপূর্বক তাকে বের করে দেওয়া হয়েছে, বলা অনেক সময় বলা হয় গান পয়েন্টে তাকে পাঠানো হয়েছে। আদার দ্যান দ্যাট যে কয়েকজন গেছে তাদের সংখ্যা কিন্তু খুব একটা বড় না। 17 কোটি মানুষের দেশ, যার ভেতর 4 কোটি মানুষ আওয়ামী লীগ করে, তাদের যদি পার্সেন্টেজ, যদি স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন আমি করি, ভেরি সিগনিফিকেন্ট নাম্বার অফ লিডার্স আর আউটসাইড বাংলাদেশ। অতএব বাংলাদেশের কোনো নেতাই পালিয়ে যায় নাই, যারা আছে সবাই আত্মগোপনে আছেন। আমি এই কথাটা ক্লিয়ার করতে চাই। দ্বিতীয়ত, যোগাযোগের কথা যে ভাইটি বললেন, হ্যাঁ সবাই কিন্তু তাদের ফোন বন্ধ করে রাখে নাই। যে হয়তো যে কজনের সাথে আলাপ আলোচনা করে দুর্ভাগ্যবশত হয়তো এটা হতে পারে করে নাই, কিন্তু বাহিরেও যারা আছে তারা অনেকেই দেশের নেতা কর্মীদের সাথে তারা যোগাযোগ রক্ষা করে চলেছেন। এই প্ল্যাটফর্মগুলিতে তারা কথা বলছেন। আমি তাদের নাম বলবো না, নাম বললে বা তাদের ফেভার করা হবে। অনেক নেতাই, সেন্ট্রাল নেতারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। তবে আমি কিছুক্ষণ আগেও আমাদের ভাইয়ের বক্তব্যটা শুনলাম, আমাদের কর্মকাণ্ড বা আমাদের ষড়যন্ত্র করা হয়েছে, মেটিকুলাস ডিজাইন, এই শব্দটা আমি ক্রেডিট নিতে চাই না। ফার্স্ট আই পিকড আপ দ্যাট ওয়ার্ড যখন ডক্টর ইউনুস সেই ইউনুসের সেমিনারে সে বলছেন, ওখান থেকে সে আসার পথে সে যখন তার হোটেলে আসে, আমরা তাকে অ্যাটাক করছি হোটেলে। হোয়াট ডু মিন বাই মেটিকুলাসলি ডিজাইন? দ্যাট মিনস ইউ আর দি কিলার। জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড হয়েছে, দ্যাট মিনস ইউ আর দি কিলার, ইউ আর দি মাস্টার মাইন্ড হেড। এটা কিন্তু আমরা প্রথমে প্রতিবাদ করেছি। সেই তো মেটিকুলাস ডিজাইন তো হবেই ভাই। আমরা যখন সরকারে থাকি, সরকার বিরুদ্ধে আমি এটা ষড়যন্ত্র বললাম, বিরোধী যারা থাকে তারা তো চেষ্টা করবেই আমাদের সরানোর জন্য। সে সমস্ত কাজগুলো আমরা যারা সরকারে ছিলাম আমরা সেটা ঠিক মতে হ্যান্ডেল করতে পারি না, সেটা আমাদের ব্যর্থতা, সেটা আমাদের স্বীকার করে নিতেই হবে। 16 বছরের একটা দেশ আমরা পরিচালনা করেছি, 70-75 বছরের একটা দল আমরা, সেখানে 36 দিনের আন্দোলনে, গোটা কতক ছাত্রের আন্দোলনে, যেটা সরকার পরিবর্তন আন্দোলন ছিল না, কোটা আন্দোলন কেন্দ্রকে যে ঘটনা ঘটেছে, এটা সম্পূর্ণ আমাদের ব্যর্থতা। এবং সেই ব্যর্থতার জন্য আজকে আমাদের কারা সেই কষ্টটা করছে, কারা তারা প্রাশ্চিত্য করতেছে, এই নেতা কর্মীরা, যাদের একজনের কথা আপনি বললেন। তা আমি যেটা বলতে চাই, হতাশ হওয়ার কেন কিছু নাই ভাই, কোনো কিছুই হতাশ হওয়ার। আমরা সবাই বাংলাদেশে আছি, আমরা মুষ্টিমেয় কয়েকজন দেশে বাইরে আছি, সবাই ঘুরে দাঁড়ানোর জন্য প্রস্তুত হয়ে গেছেন। ওই ভাইটির কথা আমি বলতে চাই, নাম যেহেতু বলা হয়নি, নেতা আমাদের একজনই, এবং তিনি সঠিক নেতৃত্ব আগেও দিয়েছেন, এখনই দিচ্ছেন। আপনারা সবাই জানেন রাজনীতিতে আপস অ্যান্ড ডাউনস আছে, সেটাই হয়েছে আমাদের কথা। এখন দেশে যে এটা তার দেশ বলা যায় না, দেশের ডেফিনেশনে একটা দেশের যে কতগুলো কাঠামো থাকে, এলিমেন্ট থাকে, সে প্রত্যেকটা জিনিস সেখানে অনুপস্থিত। তেমনটি অবস্থায় এবং দেশটা যে চলছে, এটা কিন্তু আপনি সম্পূর্ণভাবে বলতে পারবেন না যে ডক্টর ইউনূস চালাচ্ছে, এই দেশ কিন্তু আমরাও চালাচ্ছি। তার কারণ দেশের রাষ্ট্রপতি আমাদের সংবিধান অনুযায়ী এবং জননেত্রী শেখ হাসিনার যে সংসদ ছিল, সে সংসদ দ্বারা মনোনীত রাষ্ট্রপতি, সে দেশ চালাচ্ছে। এবং যে ব্যক্তিটি, যার শক্তি দিয়ে দেশটা আজকে পরিচালিত হচ্ছে, সেনাবাহিনী প্রধান, সেও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক মনোনীত, অ্যাপয়েন্টেড। তো ইন এ ওয়ে দেশটা কিন্তু আমরাই চালাচ্ছি। কিন্তু এই চালানোর ভেতরে আমাদের যে বিশ্বাসঘাতকতা, যেটা আমাদের নবী হয়তো তাদের বক্তব্য বলেছেন, ওই ভাই বলেছেন যে ষড়যন্ত্র দলের ভেতর থেকে হয়েছে, বা নেত্রীর আশেপাশে যারা ছিল, যাদের উপরে নেত্রী ভরসা করেছিলাম, ট্রাস্ট করেছিলাম, নেতা কর্মীদের চাইতো, দলের চাইতো,
তারাই সে কাজটি করেছে। এখন তাদের দোষ দিয়ে তো লাভ হবে না। সর্বোপরি আমাদেরকে সে দোষের ভারটা আমাদের দায়িত্বটা আমাদেরকে নিতে হবে। আমরা সব জানতে পেরেছি কে কি করেছে, আমরা প্রস্তুত হচ্ছি, বিদেশ থেকে আমরা প্রস্তুত হচ্ছি, দেশেও প্রস্তুতি চলছে, ইনশাল্লাহ খুব বেশি দিন লাগবে না। এবং এর সাথে একটু যোগ করি, ভারত এবং পাকিস্তান যে যুদ্ধ হচ্ছে সেখানে বাংলাদেশের লোকদের এত 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 কথা বলা কি দরকার আছে? কেন? পাকিস্তানকে আমাদের বন্ধু? পাকিস্তান আমাদের ৭১ কি না করেছে এটা আমরা এত তাড়াতাড়ি ভুলে গেছি? তোমরা ২৪-এর কথা বলো, ৭১-এর কথা তোমরা ভুলে যাও। এখানে দুইজন বীর মুক্তিযোদ্ধা আছে, তারা তো সেটা আরো ভালো করে বলবে যে কিভাবে আমরা ৭১-কে মোকাবেলা করেছি। সেই জন্যই বলি, সেই জন্য বলি আপনি যেটা বলছেন জি বুঝতে পারছি। তৃণমূলের নেতা ভাই আপনি কি কিছু বলবেন এই প্রেক্ষিতে? না আপা, কিছু বলেন নেই। সিদ্দিকুর রহমান ভাই যেটা বলছেন তার সাথে আমি একমত, এবং আবারও বলতে চাই জননেত্রী শেখ হাসিনার ডাকের অপেক্ষায় আছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি এখানে একটু অ্যাড করতে চাই, গতকাল পরশুদিন জননেত্রী শেখ হাসিনার সাথে আমার কথা হয়েছে। উনি বলেছেন উনি ৫০টা ডিস্ট্রিক্টে কথা বলেছেন, নেতা কর্মীরা মানুষ যখন আমি এখন সামনাসামনি কথা বলছি, ৫ই আগস্টের পর আমি এই মাথা ঘুরে ফেলছি, অপোজিট হয়ে গেছে মাথাটা। নেত্রী বলছেন এই মাথাটা আমি এখন যেভাবে আছি এই অবস্থায় আসতে হবে, ঘুরে দাঁড়াতে হবে। সেই অবস্থায় নেত্রী সবাইকে মনের দিক থেকে উনি প্রস্তুত করে ফেলছেন, উনি খুবই আশাবাদী। এবং আমার নেতা, আমি একটা প্রস্তাব দিয়েছিলাম, আপা অমুকরে এক্সপেল করা হয়েছে, তাকে নিলে তো ঢাকার জন্য সুবিধা হবে, গাজীপুরের জন্য সুবিধা হবে। উনি আমাকে বললেন নেতা বানাতে হবে কেন? পদ দিলি নেতা হয়? পদ ছাড়া নেতা কাজ করতে পারতো? আমরা তাদের বলি কাজ করার জন্য। এটা হলো আমাদের যে কথাটা হলো তৃণমূল বনাম সুবিধাভোগীদের কথা ব্যাপারে আমি একটি কথা বলবো না। সুবিধাভোগী আজকের এই অবস্থান সমস্ত কিছু দায়ী এই সুবিধাভোগীরা। এই সুবিধাভোগীরা কোনোদিন আওয়ামী লীগ করেনি, এরা কোনোদিন আওয়ামী লীগ করবে না। তবে আমি একটুকু বলতে চাই যে ভাইটি আজকে কথা বলেছে তাদের উদ্দেশ্যে বলছি, নেত্রী তোমাদের সবার কথা মনে রেখেছে, যাদের বাড়ি ঘর পুড়িয়ে গেছে, যাদের আত্মীয় ক্ষতিগ্রস্ত হয়েছে, মারা গেছে, এবং যারা জেলে আছে সবার প্রতি উনি সমবেদনা জানিয়েছেন। এবং উনি একটা কথা বলেছেন, আমাদের প্রস্তুত থাকতে হবে। ৭১ আমরা যে কাজটি করিনি, এবার আমরা ফিরিয়ে দাঁড়াবো যখন, সে কাজটি আমরা সম্পন্ন করব। আপনাকে ধন্যবাদ আপা। একজন একটি মন্তব্য করেছেন যে ধন্যবাদ সিদ্দিকুর রহমান ভাই। জি, এখানে একজন মন্তব্য করেছেন দেশে অবস্থিত অগণিত অসহায় তৃণমূল কর্মীরা কিভাবে দিন কাটাচ্ছে এটা বিদেশি নেতারা কিভাবে বুঝবেন? না, এটা আমরা বুঝি। শোনেন, আমি বগুড়া, আমার বাড়ি বগুড়া, এবং খালি আমি বগুড়া না, এই যে প্ল্যাটফর্মের মাধ্যমে আমি নিজকে আমি বলতে চাই না যে আমি কি করছি। সব জায়গায় যতটুকু পারছি আমরা এখন সাহায্য করছি। এখানে নবী ভাই আছে, এখানে তাজুল ভাই আছে, যার যার অবস্থান থেকে আমরা কিন্তু, এবং আমার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা কর্মী যারা আছে, আপনি বিশ্বাস করতে পারেন না তারা কিভাবে সাহায্য করছে। সিলেটে যান, চিড়িয়াঙ্গে যান, বগুড়া, যে কোনো সব জায়গায় কিন্তু আমরা সহযোগিতা করছি। সবাইকে তো হয়তো পৌঁছানো যাচ্ছে না। আর একটা কথা বলি, গত 16 বছর, সেটা আমি এখন সবার নিজকেও দায়িত্ব নিতে হবে, গত 16 বছর যারা আমরা আওয়ামী লীগ করেছি, আমরা সুবিধা ভোগ করি নাই? আমরা সবাই সুবিধা ভোগ করেছি। আমি যদি চাকরি করি না, আমি যদি একটা এমপি না হয়ে থাকি, আমার ভাই, আমার চাচা, আমার ভাস্তা এর চাকরি পাইছে না, পুলিশের চাকরি, এর বিমানের চাকরি পাইছে না, এর স্কুলে মাস্টার হয়েছে না। প্রত্যেকটা লোক রাস্তাঘাট সবকিছু সুবিধা ভোগ আমরা সবাই করেছি। এবং এই 15 বছর, এই 16 বছর আমরা যারা কথা বলছি, কষ্ট তো করতে হবে, এর জন্য সবাই আমরা দেই। যারা করতেছে প্রান্তিক, তাদের আমি বলি তাদেরকে আমি সেলুট জানাই। এই জন্য আমরা যারা সুবিধাভোগী, আমরা মাথা ঘুরিয়ে ফেলছি, আমরা সম্পূর্ণ সরে গেছি। কিন্তু তারা সুবিধাও পাইছে, কিন্তু তারা এখন মাঠে আছে, এবং তাদের সহযোগিতায় এবং তাদের দ্বারাই তারা সুসংগঠিত হচ্ছে নেত্রী নির্দেশে, এবং আমরা ঘুরে দাঁড়াবো। কষ্ট হচ্ছে, অনেক সময় রাজনীতির কষ্ট হয়। বঙ্গবন্ধু সারা যে ইতিহাস যদি পড়েন তখন কত কষ্ট করেছে। সে পাকিস্তানে গেছে, একটি পয়সা তার পকেটে ছিল না। এভাবে রাজনীতি করতে হয়। অতএব রাজনীতিতে কষ্ট করতে হবে, এক সময় সুবিধা হবে, আর এক সময় অসুবিধা হবে। আমি যারা প্রান্তিক নেতৃবৃন্দ যারা আছে, যারা আজকে তোমরা বিভিন্ন প্ল্যাটফর্মে কথা বলছো, আমি নেত্রীর পক্ষ থেকে, আমাদের প্রবাসীদের পক্ষ থেকে বলছি, আমরা কিন্তু চেষ্টা করছি আমাদের সাধ্য মতে। আমরা কিন্তু, আমি বলবো না যে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে, এটা একটা
আমাদের প্রতি, আমার দলের প্রতি একটা প্রেজেন্ট মিডিয়াম, প্রেজেন্ট অবৈধ সরকার, তারা মিথ্যা অপপ্রচারে যে জননেত্রী শেখ হাসিনা 20 বিলিয়ন নিয়ে গেছে, হেনা আপা 20 বিলিয়ন, আরে বেটা আজকে তো 9 মাস হচ্ছে একটা পয়সা তো বাইর করতে পারো নাই। সেই ধানমন্ডি থেকে তো একটা কষা বাড়ি আনি, সুদের সাথে নেত্রী ছিল, সেখান থেকে তো তোরা একটা পয়সা বাইর করতে পারেনি। অর্থাৎ এ সমস্ত গুজব তো রয়েছে, আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে রয়েছে, মন্ত্রীদের বিরুদ্ধে, সবই যে সত্য তার নাম। সর্বোপরি আমি বলবো, বুঝতে পেরেছি, আমাকে তাজুল ইমাম ভাইকে ছেড়ে দিতে হবে। জি তাজুল ইমাম ভাই বলেন, শেষ আপনি বলেন। আমি না এর কথা শুনছিলাম, ওই যে দেশের জাকের এবং সিদ্দিক ভাইয়ের কথা শুনছিলাম। হ্যাঁ, তো আমি একটা ছদ্মনাম একটু বলে সংশোধন করে দিচ্ছি। ছদ্মনাম সেটা তো বটে, আমি জাস্ট মেনশন করার জন্য বলছি জাকের। তো আমি শুধু একটা প্রস্তাব করতে চাই, আমি রাজনীতির কিছু বুঝি না, কিন্তু আমার মনে হয় ঠিক মুক্তিযুদ্ধের সময় যেভাবে আমরা সংগঠিত হয়েছিলাম, হ্যাঁ, মুক্তিযুদ্ধের সময় কিন্তু দেশের সব মানুষ, এমনকি রিক্সাওয়ালা, চাষি, গ্রামের মজদুর থেকে সবাই মুক্তিযুদ্ধে কন্ট্রিবিউট করেছে। হ্যাঁ, এবং কেন যেন আমার মনে হয় এই শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা চলে যাওয়ার পরে তার কাজের মূল্যায়ন সবচেয়ে বেশি করছে সাধারণ মানুষরা। রিক্সাওয়ালা চোখের পানি ফেলছে, এই ঠেলা গাড়িওয়ালা, যে সবজি বিক্রেতা, সে বলছে আমরা আগে ভালো ছিলাম, আমাদের নেত্রী আমাদেরকে এটা দিয়েছে। গ্রামের মহিলারা বলছে আমাদের নেত্রী আমাদেরকে এটা দিয়েছে। হ্যাঁ, ঘরের ভেতরে বসে নিভৃতে বসে ওরা গুনগুন করে আওয়ামী লীগের স্তুতি করে গান গাইছে। এগুলোর অর্থ কি? এগুলো এক্স্যাক্টলি মুক্তিযুদ্ধের সময় ঠিক এরকম জনসমর্থন ছিল। আওয়ামী লীগের এই প্রচন্ড ধাক্কা খাওয়ার পরে ওই জনপ্রিয়তা আবার ফিরে আসে। সাধারণ মানুষ বুঝতে পারছে যে এই দলটা বা এই দলের নেত্রী এরা দেশের জন্য ভালো কাজ করেছে, দেশের জনগণের জন্য কাজ করেছে। হ্যাঁ, অপবাদ যারা দেওয়ার, যেটা সিদ্দিক ভাই বললেন, অপবাদ তো দেবে, ওটা ওদের মেটিকুলাস প্ল্যান। আমি একটা প্রস্তাব রাখতে চাই নবী ভাই এবং সিদ্দিক ভাইয়ের কাছে, আমরা কেন না একটা আন্তর্জাতিক ফান্ড তৈরি করি, কোনো যুদ্ধের সাহায্যের জন্য না, চিকিৎসার জন্য আর লিগ্যাল সহায়তা দেওয়ার জন্য। হ্যাঁ, যেটা কোনোভাবেই বেআইনি নয়, এবং এই লিগ্যাল সহায়তা দেওয়ার জন্য আমরা এই ফান্ড দরকার হলে জাতিসংঘের মাধ্যমে পাঠাবো। মানবিক, জাতিসংঘ তো খুব বেশি মানবিক হয়ে গেছে, সেই মানবিক কারণে যাতে আমাদের ছেলেমেয়েরা চিকিৎসা পায় এবং লিগ্যাল হেল্প পায়, এর জন্য আমরা একটা ফান্ড তৈরি করি। আমরা যে যা পারি আমরা দিব, এবং আমরা এটা ওপেন রাখবো যে এই ফান্ডে এই এত টাকা জমা হচ্ছে, যে কেউ ঢুকে দেখতে পাবে, এবং এই ফান্ডটা ডিস্ট্রিবিউট করা হবে থ্রু রেড ক্রস অথবা জাতিসংঘ। হ্যাঁ, তো এই ব্যাপারে আপনারা একটু পদক্ষেপ নিতে পারেন। হ্যাঁ, আমাকে চলে যেতে হবে আমার আগে থেকে একটা। হ্যাঁ, আপনি আমার মনে একটা অসাধারণ প্রস্তাব দিয়েছেন। আমিও জানি যে অনেকেই বিভিন্ন ভাবে তৃণমূলের কর্মীদেরকে সাহায্য করছে, কিন্তু সেটা বিচ্ছিন্ন, খেতে পারছে না, বাজার করার পয়সা নেই, চাকরি করতে পারছে না, কোথাও চেহারা দেখলে পুলিশ ধরে ফেলবে, শহরে গেলে পুলিশ ধরে ফেলবে, আমাদেরকে এগিয়ে আসতে হবে। কোনো এক্সকিউজ নাই এখানে, একদমই কোনো এক্সকিউজ নাই, এগিয়ে আসতে হবে। এই এদিক দিয়ে সিদ্দিক ভাই আরেকটা জিনিস প্রমাণিত হয়ে যাবে, কারা সত্যিকার অর্থে দেশকে এবং দলকে ভালোবাসেন। যারা সাড়া দেবেন না, তাদের যেন সাড়া আর কোনোদিনও ইহজন্মে আমরা না পাই। হ্যাঁ, তারা যে চলে গেছেন আর যেন তারা ফিরে না আসেন। হ্যাঁ, চমৎকার কথা বলেছেন। এটাই আমার প্রস্তাব আর কি, আপনারা আলোচনা করেন। আর লিসা কালাম, আপনার সঙ্গে পরিচিত হয়ে ভালো লাগলো, সাবধানে থাকবেন। হ্যাঁ, আচ্ছা, আমি যাচ্ছি। অনেক ধন্যবাদ তাজুল ইমাম ভাই, আপনাকে। তোমাকে ধন্যবাদ আমাকে সম্পৃক্ত করার জন্য। ধন্যবাদ তাজুল ইসলাম ভাই।
জি জি, ডক্টর নুরুন নবী, এতক্ষণ আপনি শুনছিলেন। শেষ পর্যন্ত তাজুল ইমাম ভাই যেই প্রস্তাবটি রেখেছেন, আমার মনে হয় এই মুহূর্তে খুবই একটা ভালো প্রস্তাব। কারণ আসলে টাকার কাজ বুদ্ধি পরামর্শে হয় না, টাকার কাজ টাকা দিয়েই করতে হয়। যদিও আওয়ামী লীগের বিরুদ্ধে এই যে যেটি সিদ্দিক ভাই বললেন যে এই বিলিয়ন বিলিয়ন ডলার লুটপাটের অভিযোগ আছে, হ্যাঁ, তো কিন্তু বাস্তবতা হচ্ছে এটি যে তৃণমূলের কর্মীরা তারা নিজের দায়িত্বে যে যার জায়গা থেকে লড়ছেন, সেখানে কারো কাছে কোনো আর্থিক সহায়তা নাই, কিচ্ছুই নাই তাদের বলতে গেলে। শুধুমাত্র দেশপ্রেম, বঙ্গবন্ধু শেখ হাসিনা বাংলাদেশের প্রতি ভালোবাসা থেকে তারা আজ জীবন বাজি রেখেছেন।